আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তবে এই রেসিপিটা খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা বানানো এতটাই সহজ, যেমনটাই সহজ বানানো তেমনটাই টেস্টি আর হেলদি। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তবে শুরু করার আগে অনুরোধ জানাই রেসিপিটি পুরোটা দেখার, কেননা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি আপনাকে পারফেক্ট বানানোর জন্য সাহায্য করবে। তবে কেটে কেটে দেখলে কি হয়, স্কিপ করে দেখলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি ফলো করতে পারবেন না, আর একদমই ভালো হবে না রেসিপিটি। তাই অনুরোধ জানাই রেসিপিটি শুরু করার আগে পুরোটা দেখার। ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আপনাদেরকে সাহায্য করবে এই রেসিপিটি পারফেক্ট বানানোর জন্য। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। দেখো এখানে আছে একটি বড় সাইজের গাজর, মেজারিং কাপের মাপ করলে 1 কাপ হবে। নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা, ঝালের জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, তবে ঝালের জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। নিয়ে নিচ্ছি মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ বাঁধাকপি, আর নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকাম একটা ছোট সাইজের, তবে মেজারিং কাপের মাপ করলে এটা হবে 1/2 কাপ। আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি। আর দেখো বাঁধাকপিগুলোকে এরকম স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে, আর বাঁধাকপিটাকে ডুমকো ডুমকো করে কেটে নিয়েছি সব ভেজিটেবলগুলো, যাতে এটা চপ করতে সুবিধা হয়। তবে তোমরা চাইলে চপিং করে নিতে পারো ছোট ছোট করে, আর আবার চাইলে এটাকে ছুরির সাহায্যেও চপ করে নিতে পারো। আর নিয়ে নিচ্ছি একটা সিক্রেট উপকরণ, কি সেটা চলো ভিডিওর আগে দেখতে পাবে। তবে তার আগে এগুলোকে খুব সুন্দরভাবে চপ করে নিতে হবে। এখানে আমি চপিংয়ের জন্য চপার নিয়ে নিচ্ছি, তবে তোমরা চাইলে চপিং বোর্ডে ছুরি বা বটির সাহায্যেও চপ করে নিতে পারো। তবে চলো এখানে আমি চপ করে নিচ্ছি। প্রথমে আমি গাজরটাকে চপ করে নেব। দেখো প্রথমে আমি গাজরটা তো দিয়ে দিয়েছিলাম, তবে মনে পড়লো যে আগে কাটার বা যেটা দিয়ে চপ করা যায় ওই ব্লেডটা, সেটা আগে দিতে হয়, তাই আবারও আমি আগে থেকে ঢেলে ফের চপারটা লাগিয়ে নিয়েছি। এবার দেখো আবারও আমি ওই গাজরগুলো নিয়ে নিচ্ছি। এখানে এবার দেখো গাজরগুলোকে আমি চপ করে নেব। তবে প্রথমে আমি গাজরগুলো চপ করছিলাম, গাজরের কোয়ান্টিটিটা যেহেতু কম আছে তাই চপ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি গাজরের সাথে ক্যাপসিকামটাকেও চপ করে নিয়েছি। এবার দেখো একটু সময় ধরে চপ করে নিতে হবে, ছোট ছোট করে মিহি একটু চপ করে নিলে কি হয় রেসিপিটা পারফেক্ট তৈরি হয়, তাই এটা পারফেক্ট চপ করে নিতে হবে। দেখো এখানে আমার চপ করা হয়ে গেছে ক্যাপসিকাম আর গাজরটা। এবার এটা আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। আর অন্যদিকে দেখো আবারও আমি ওই যে বাঁধাকপিটা আছে, বাঁধাকপিটাও সেম পদ্ধতিতে আমি চপ করে নেব। তবে আবারও বলছি, তোমরা যদি চপারের সাহায্যে চপ করতে না চাও, হাতের সাহায্যে ছুরি বা বটির মধ্যেও চপ করে নিতে পারো। তবে চপারের মধ্যে চপ করলে কি হয় একটু মিহি চপ হয়, আর বানানো তাড়াতাড়ি হয়ে যায়, একটু সুবিধা হয়, তাই আমি এখানে চপারের ব্যবহার করছি। দেখো এবার আমি সব কিছু উপকরণ ঢেলে দিচ্ছি, বা গাজর আর ক্যাপসিকামটা যেটা আমি চপ করে রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। এবার দেখো এবার বাঁধাকপিটা আমি সেম পদ্ধতিতে চপ করে নেব। তবে বলে রাখি এখানে চপ করতে গেলে এই বাঁধাকপির কোয়ান্টিটিটাও কম হয়ে গিয়েছিল, তাই বাঁধাকপিটাও হচ্ছিল না। তাই জন্য আমি কি করেছিলাম, পেঁয়াজগুলো আর আদা রসুন কাঁচা লঙ্কাগুলো যা ছিল একসাথে দিয়ে আবার চপ করে নিয়েছিলাম। যেহেতু একসাথেই মিক্স করতে হবে তাই আলাদা আলাদা করে চপ করার কোনো প্রয়োজন নাই, তোমরা চাইলে একসাথেও চপ করে নিতে পারো। দেখো এখানে আমার বাঁধাকপিটাও পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন যেগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে মিহিভাবে এখানে চপ করা হয়ে গেছে। এবার এটাকেও আমি ঢেলে রেখে দিচ্ছি। তবে দেখো অন্যান্য মোমোস বানানোর জন্য এই সবজিগুলোকে কি করা হয়, যে লবণ মাখিয়ে পানি ঝরাতে রেখে দেওয়া হয়, যে পানিটা বের হয় সেই পানিটা নিংড়ে ফেলে দেওয়া হয়। তবে এই রেসিপিতে এই পদ্ধতিটি করা যাবে না, এটার মধ্যে মেথডটা অন্য। তবে কি এটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এর মধ্যে এই পর্যায়ে লবণ মাখিয়ে একদমই রাখা যাবে না, এটা অন্য পদ্ধতিতে বানাতে হবে। তবে চলো দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছি। দেখো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, বা ওভেন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, সাদা তেলের কোয়ান্টিটিটা আছে 1 টেবিল চামচ পরিমাণ। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে। এবার দেখো
তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো চপ করে রাখা ভেজিটেবিলগুলো। যে ভেজিটেবিলগুলো চপ করে রেখেছিলাম সেই ভেজিটেবিলগুলো এখানে দিয়ে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, লো করা যাবে না, পুরো রেসিপিটাই হাইটাই বানাতে হবে। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি চপ করে রাখা যে গাজর আর সিমলা মির্চিটা ছিল না সেটা দিয়ে দিচ্ছি। তবে বাঁধাকপিটা এখন দেবো না, গাজর আর সিমলা মির্চিটা একটু রোস্ট করে নেব 2 থেকে 3 সেকেন্ডের জন্য, যাতে হালকা পানিটা কমে আসে। গাজর আর সিমলা মির্চির মধ্যে যেহেতু অনেকটাই পানি ছিল তাই অনেকটা পানি বেরিয়ে এসেছে চপ করার সাথে সাথে, তাই এটা একটু 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। 2 থেকে 3 সেকেন্ড পর আমি দিয়ে দেবো ওই বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন যে আমি চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দেওয়ার পরে দেখো হাই ফ্লেমে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে কি হবে, পানিটা তো বেরিয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আমি সিদ্ধ করব না, এটা জাস্ট পানিটা যাতে কমে যায় বা পানিটা বেরিয়ে যায় সেই জন্য আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে হাই ফ্লেমে ফ্রাই করলে কি হয়, পানিটা তো বেরিয়ে আসবে আর ভেজিটেবলগুলো পুরোপুরি সিদ্ধ হবে না, আর একটা ক্রাঞ্চি ভাব থাকবে যেটা খেতে একদম দুর্দান্ত স্বাদ লাগে। এবার এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। প্রথমে যে গাজর আর বাঁধাকপিগুলো আলাদা আলাদা করে একটু ফ্রাই করেছিলাম সেগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে কি হয়, পানিটা আরও বেরিয়ে আসবে তাড়াতাড়ি আর ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। তবে লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা চাটনি দিয়ে খাওয়া হবে তাই এখানে লবণের পরিমাণটা একটু কম রাখবে। পরে এখানে আমি সয়া সসও ইউজ করব, সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা কম দিলে কি হয়, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এবার লবণটা ভালোভাবে মিক্স করে আবারও আমি এটা রান্না করে নেব হাই ফ্লেমে যতক্ষণ না পানিটা মরে যায় বা পানিটা কমে যায়। দেখো অনেকটা পানি ছেড়ে আসছে আর পানিটা বেরিয়েও আসছে। এই পর্যায়ে আমি কিন্তু হাইতে রেখেছি, হাইতে রেখে আমি আবারও 3-4 মিনিট ধরে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো 3-4 মিনিট পর কতটা শুকিয়ে এসেছে আর পানিটাও কমে গেছে আর কত সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। তবে তোমরা ঝাল খেতে পছন্দ করলে গোলমরিচ গুঁড়োটা আরও একটু বাড়িয়ে নিতে পারো। এবার দেখো দিয়ে দেবো ডার্ক সয়া সস। এখানে যে কোনো সয়া সস নিয়ে নিতে পারো, তবে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি। এবার দেখো ডার্ক সয়া সসটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আজিনোমোটো ভিনেগারটাও ইউজ করতে পারো, তবে আমি খুব বেশি মশলা দেব না, খুব বেশি উপকরণ দেব না, জাস্ট হালকা সিম্পল বানানোর চেষ্টা করেছি। দেখো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে শেজওয়ান সস, তারপর টমেটো কেচাপ এগুলো অ্যাড করতে পারো ফ্লেভারের জন্য, তবে আমি আর বেশি কিছু অ্যাড করলাম না। এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবারও আমি সময় ধরে 2 মিনিটের জন্য এটা ভেজে নেব। ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে। এবার দেখো দিয়ে দেবো এই সিক্রেট উপকরণটা। কি সিক্রেট উপকরণ এটা? এটা হচ্ছে পনির। পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম মতন পনির নিয়েছি। এবার পনিরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পনিরটা দিলে কি হয়, এটা বাইন্ডিংয়ে সাহায্য করে। তবে এখানে যেহেতু আমি ভেজিটেবল দিয়ে বানাচ্ছি নিরামিষভাবে, তাই এখানে আমি পনির ইউজ করেছি। তোমরা চাইলে এখানে চিকেন কিমা, মাটন কিমা বা বিফ কিমা দিয়েও বানিয়ে নিতে পারো, আবার চাইলে সোয়া কিমা দিয়েও বানিয়ে নিতে পারো। এই যে সোয়া চাংসগুলো হয় না, সোয়া চাংসকে কিমা করেও বানিয়ে নিতে পারো এই একই পদ্ধতিটি ফলো করে। তবে আমি এখানে পনির দিয়ে বাইন্ডিংটা করছি। দেখো এবার পনিরটা দেওয়ার পরে আবারও আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে রান্না করে নেব। এবার দেখো রান্না হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এইরকম বল বলের শেপ দিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন মিশ্রণ নিয়ে যতটা ইচ্ছা ছোট বা বড় করে বল করে নিতে পারো। তবে আমি খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও না, মাঝারি মাঝারি বল করে নিয়েছি। এটা এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। দেখো 15 মিনিট পর বার করে নিয়েছি। এবার দেখো এটা কোট করার পালা। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এমনি নর্মাল পানি, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। তবে এখানে আটার বদলে তোমরা নিয়ে নিতে পারো ময়দা বা চালের আটা নিয়ে নিতে পারো। দেখো এবার আমি ওই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো একটি ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা এরকম টাইপের ফাঁকা যে জালি বা ঝাঁঝরি যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারো, যাতে এরকম পানির মধ্যে ডিপ করলে সহজে ডিপ হয়ে যায়, আবার পানি থেকে তুললে সহজে পানিটা ঝরে যায়। তাই এইভাবে করে এটাকে নিয়ে নিতে হবে। এবার দেখো পানির মধ্যে দিয়ে আমি 5 সেকেন্ডের জন্য রেখে দেবো। 5 সেকেন্ড পর এবার পানি থেকে তুলে এই যে আটার মধ্যে রেখে দেবো। এবার আটার মধ্যে কোট করে নিতে হবে এইভাবে।
আমি যেইভাবে করছি সেইভাবে অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কিভাবে করছি। মুখে বলে তো আর বোঝানো যায় না, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে বলে রাখি, এই ছোট ছোট ট্রিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন, না হলে কি হবে, এই যে বলগুলো পানির মধ্যে দিলে একদম ছেড়ে যাবে, একদম এইভাবে গোল হবে না, আর দেখবে এইভাবে আটার মধ্যে দিলে ভেঙে যাবে। তাই এই ছোট্ট ছোট্ট ট্রিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যখন বলগুলো বানাবেন তখন একটু হাতের সাহায্যে চিপে চিপে একটু টাইট করে বল করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, পানির মধ্যে দিলে পানি থেকে ছেড়ে যাবে না। আর অবশ্যই পানির দেওয়ার চেষ্টা করবেন, পানির বা যে কোনো চিকেন কিমা, বিফ কিমা ইয়া মাটন কিমা দেওয়ার চেষ্টা করবেন। আর তা না হয় সয়া চাংসের কিমা বানিয়ে, যাতে এটা খুব সুন্দরভাবে বাইন্ডিংয়ের কাজ করে। এবার দেখো, প্রথমে আমি পানির মধ্যে ডিপ করলাম, তারপরে এই যে আটা রয়েছে আটার মধ্যে ডিপ করলাম, আবারও আমি পানির মধ্যে ডিপ করছি, আবারও আটার মধ্যে ডিপ করব। এইভাবে করে পানিতে 3বার আর 3বার আটার মধ্যে ডিপ করতে হবে। দেখো, খুব আলতো হাতে এই পানির থেকে যখন তুলবে আলতো হাতে একদম ধরতে হবে, যেহেতু এটা অনেকটাই নরম থাকে, আর বেশি চাপ দিয়ে ধরলে এটা খুলে যাবার সম্ভাবনা থাকবে, তাই আলতো হাতে ধরতে হবে। আর এইভাবে করে ময়দাতে কোট করতে হবে। এইভাবে করে আমি 3বার করে কোট করে নিয়েছিলাম, এর থেকে বেশি কোট করা যাবে না। আর পানির মধ্যে বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন না, আবার খুব তাড়াতাড়িও তোলার চেষ্টা করবেন না, তাহলে কি হয়, কোটটা ভালো করে হয় না। যদি তাড়াতাড়ি তুলে নাও আর বেশিক্ষণ রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। দেখো, এইভাবে করে কোট করে নিতে হবে, আর পানির মধ্যে মাত্র 5 সেকেন্ড রাখতে হবে। ডিপ করবেন করে 1 2 3 4 5 অবধি কাউন্ট করে তুলে নিতে হবে। এর থেকে বেশি রাখা যাবে না, ঘড়ি ধরে 5 সেকেন্ড মতন রাখতে হবে। দেখো, এখানে আমার কোটিং করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কোটিং করে নেব, সেম পদ্ধতিটি ফলো করে অবশ্যই মাথায় রাখতে হবে। একইভাবে আমি কিন্তু কোটিং করে এগুলোকে রেখে দিচ্ছি। দেখো, এখানে আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে। এবার একে একে আমি সবগুলো রেখে দেব। এবার স্টিম করে নেওয়ার পালা। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার উপরে দিয়ে দিচ্ছি স্টিনার, যার মধ্যে আমি স্টিম করব। তবে তোমরা চাইলে যে কোনো স্টিনারের মধ্যে বা মোমো স্টিম করার মধ্যে স্টিম করে নিতে পারো। নিচে আমি পানি দিয়েছি, পানি দিয়ে স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি, যাতে এটা নিচে না লেগে যায় বা পানিটা ওপরে না উঠে আসে। এবার দেখো, মোমোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একে অপরের সাথে না লেগে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এখানে বাসন বা কোনো ঢাকনা দিচ্ছিলাম, একদমই এটা সেট হচ্ছিল না, তাই আমি বোল মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো, অন্যদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে ময়দার মধ্যে কোটিং করেছিলাম সেই ময়দাটা এতটা বেঁচে গেছে, তবে খুব একটা বেশি বাঁচে না, অল্প করে বাঁচে। তবে এই ময়দাটা ফেলে না দিয়ে রেখে দিতে পারো। কোনো কিছু কোট করার লেগে বা কোনো কিছু বানানোর সময় স্লারি বানাবার লেগে এটা কাজে লেগে যেতে পারে। এয়ারটাইট কন্টেনারে স্টোর করে 1 সপ্তাহ মতন রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। এবার দেখো, 2 মিনিট মতন স্টিম করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক ঘড়ি ধরে 2 মিনিট পর এটাকে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে মোমোগুলো একদমই ভালো হবে না। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্টিম করে নেব। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট, এর থেকে বেশি করতে যাবেন না। এর থেকে বেশি স্টিম করলে কি হয়, একদম গাগুলো ফেটে যাবে বা মোমোগুলো ফেটে যাবে, যে পর্দাগুলো থাকে না সেগুলো ফেটে যাবে, একদমই ভালো তৈরি হবে না। এখানে মোট 7 মিনিট মতন আমি স্টিম করেছিলাম। প্রথমে 2 মিনিট, তারপরে 5 মিনিট। তেল ব্রাশ করার পর 5 মিনিট স্টিম করে নিয়েছিলাম। দেখো, 5 মিনিট পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি ওপর থেকে একটু মোমো যে চাটনিটা থাকে সেই চাটনি বা সেজন চাটনি দিয়ে দিয়েছি, ওপর থেকে আর একটু করে ধনেপাতা গার্নিশ করে নিয়েছি, দেখতে ভালো লাগে। দেখো কেমন হয়েছে জানাতে ভুলো না। দেখো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, একদম মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। আর খেতে এত লোভনীয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে বাধ্য হবেন। আর বানানোতে এতটাই সহজ যে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তবে চলো, কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। আশা করি রেসিপিটি ভালো লেগে থাকবে তোমাদের। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।